জান জান, সমস্যা নেই। দেখো, বলা হচ্ছে ম্যাজিক বেসড অন আ ফ্যালাসি। ম্যাজিক মানে কি? জাদু, তাই না? বেসড অন আ ফ্যালাসি মানে হচ্ছে একটা ভ্রান্ত ধারণার উপরে একটা জাদু। আমি এখানে সবকিছু করব, তোমরা চেষ্টা করবে ভুল ধরার, কোথায় ভুল করছি আমি এটা বলবা। দেখি কে ভুল ধরতে পারে। ধরি এ সমান সমান বি, অঙ্কে আমরা সবকিছুই ধরতে পারি, এখানে কোনো ভুল নাই, আমরা ধরতেই পারি, এটা কোনো বিষয় না। এ সমান সমান বি। আচ্ছা, তাহলে তুমি এটাকে একটা কাজ করবা, এই যে এ যেটা আছে এ সমান সমান বি, তুমি উভয় পাশে এ দ্বারা গুণ করে দাও। করা যায় কিনা? করা যায়। তাহলে এ স্কোয়ার সমান সমান কি হবে এখানে? এ বি হবে। এ বি হবে। আচ্ছা, এখন উভয় পাশ থেকে আমি বি স্কোয়ার বাদ দিব, তাহলে এটা কি করলাম আমি? এ দ্বারা উভয় পক্ষে গুণ, উভয় পক্ষে গুণ। আচ্ছা, এখন আমি বি স্কোয়ারটা কি করব? বাদ দিব, বাম পাশ থেকেও ডান পাশ থেকেও। এটা করা যাবে কিনা? করা যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ বি মাইনাস বি স্কোয়ার। করা যায় কিনা? আচ্ছা, এইখানে একটা সূত্র পড়ে দেখো, সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ বি মাইনাস বি স্কোয়ার। তো এখানে বি কমন নেওয়া যায় না? বিটা কমন নেওয়া যায়, তাহলে কি আসতেছে? এ মাইনাস বি। আচ্ছা, উভয় পাশ থেকে দেখো তো, এ মাইনাস বি কেটে দেওয়া যায় না? আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? এ প্লাস বি সমান সমান বি। আচ্ছা, এ সমান সমান বি ছিল না, আমি এটা একটু বসাই দিই। তাহলে বি প্লাস বি সমান সমান বি, টু বি সমান সমান বি, বি বি কেটে দেওয়া যায় না? টু ইকুয়াল টু ওয়ান। 2 লাখ সমান সমান 1 লাখ টাকা, 20 লাখ টাকা সমান সমান 10 লাখ টাকা, 2000 টাকা সমান সমান 1000 টাকা, 200 টাকা সমান সমান 100 টাকা। ভুল কোথায় করছি আমি? কোথায় ভাগ করছি? টু বি সমান সমান বি, এটা তো কেটেই দেওয়া যায়, এটা তো কোনো সমস্যা না, বি বি কেটে দিছি জাস্ট। হ্যাঁ, কোনো ভুলই হয়নি। 2 সমান সমান 1 কখনো হয়? এটা তো মারাত্মক ভুল, কিন্তু আমি ভুলটা কই কোথায় কোথায় করছি? ভুলটা কোথায় করছি? হ্যাঁ, এইখানে। আচ্ছা, এ মাইনাস বি এখানে ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে এটা বলো। আর কারণটা ব্যাখ্যা করতে হবে যে কি কে পারে। হ্যাঁ, বসানো যাবে, এটা কোনো সমস্যা না। এ সমান সমান বি তোমরা বসাও না, অনেক সময় দেওয়াই তো থাকে। হ্যাঁ, এ ইকুয়াল, আচ্ছা এ ইকুয়াল 0 আসলো, তাতে কি সমস্যা? দেখো দেখো দেখো, ধরো তুমি একটা কাজ করতেছো এরকম, 20 ডিভাইডেড বাই 2 কত আসবে? 10। 20 ডিভাইডেড বাই 1 কত আসবে? 20 ডিভাইডেড বাই, এটা 1 ছিল, আমি কমতেছি কমাচ্ছি, বুঝছো? এটা 2, এটা 1, তারপরে তার অর্ধেক 0.5 কত আসবে দেখি বলো তো? 40। 20 ডিভাইডেড বাই 0.25 কত আসবে? 80। 80। এই মানগুলো কি দেখো তো, বাড়তেছে না? এটা 10, এটা 20, এটা 40, এটা 80। আচ্ছা, 20 ডিভাইডেড বাই ধরো 0.1 কত আসবে? 20 ডিভাইড বাই 0.1 মানে কত? 200।
20 ডিভাইডেড বাই 0.01 কত 2000। আমি যদি এখন 0.001 নেই 20,000, আরেকটা জিরো যদি নেই তাহলে 2 লাখ, আরেকটা জিরো নিলে এইভাবে 20 লাখ। কি হচ্ছে দেখো তো। আচ্ছা এটা কি খেয়াল করছো 0.1 বড় না 0.01 বড়? মানে কি আমি ক্রমাগত এটা কি কমাচ্ছি না? কমাচ্ছি, মানে 0.1 থেকে 0.01, এরপরে আমি নিচ্ছি 0.001, তারপরে 0.0001। এভাবে দেখো তো মানগুলো কি আমি জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি কিনা। মান যত জিরোর কাছাকাছি যাচ্ছে অ্যান্সারটা তত কি হচ্ছে, বাড়তেছে না অনেক। তো তুমি যদি কোনোভাবে 20 ডিভাইডেড বাই 0 করো তাহলে এর অ্যান্সার কত আসবে, ইনফিনিটি, অসংজ্ঞায়িত। মান বাড়তেছিল না, তো বাড়তে বাড়তে তুমি যদি এটা কোনো মতে যদি 0 বসাইতে পারো তাহলে কত হবে, এটার মান ইনফিনিটি। কোনো সংখ্যাকে 0 দ্বারা কখনো কি করা যায় না, ভাগ করা যায় না। কোনো সংখ্যাকে 0 দ্বারা কখনোই কি করা যাবে না, ভাগ করা যাবে না। যদি ভাগ করা যায় তো দেখো আমি এইভাবে লিখলাম 2000 গুণ 0 সমান সমান 1000 গুণ 0, ওই পাশে 0 দ্বারা ভাগ করে দিলাম, 2000 সমান সমান 1000 হবে। 2000 সমান সমান 1000 হয়। তুমি একজনের কাছ থেকে 2000 টাকা পাও, তো বললো যে ভাই 2000 টাকা সমান সমান তো 1000 টাকা, 1000 টাকা নিয়ে যান, নিবা? তাহলে 2000 সমান সমান কখনোই 1000 না। হ্যাঁ ওইটাই বলতেছি, দেখো মানে উভয় পাশে কি করছি আমি, এখানে 0 দ্বারা ভাগ করে দিছি না, ওইটাই তো বোঝানো হয়। তো কথা হলো কখনোই তুমি কোনো রাশিকে শূন্য দ্বারা ভাগ করতে পারবা না, শূন্য দ্বারা ভাগ করতে পারবে না। দেখো আমরা এখানে কি করছি, a মাইনাস বি, এ মাইনাস বি এখানে কেটে গেছে না, কেটে দেওয়া মানে কি এই বাম পাশ এবং ডান পাশে উভয় পক্ষ থেকে তুমি কি করছো, a মাইনাস বি দ্বারা ভাগ করছো। ক্লিয়ার? এর নিচেও ছিল a মাইনাস বি, যেখানে a মাইনাস বি কেটে গেছে, আবার এর নিচেও ছিল a মাইনাস বি। এখন আমরা একটু দেখব a সমান সমান ছিল b, তাহলে a মাইনাস বি সমান সমান দেখো তো কত, 0। তো তুমি বাম পাশে কি করছো, a মাইনাস বি দ্বারা ভাগ করছো, অর্থাৎ 0 দ্বারা ভাগ করছো। ডান পাশে কি করছো, 0 দ্বারা ভাগ করছো। করা যাবে? করা যাবে না, ভুলটা এখানে। ভুলটা কোথায়? এখানে। অর্থাৎ তুমি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে পারবা না, এটা করা যাবে না, এটা ভুল, এটা ভুল। এইরকম দেখবা যে বিভিন্ন বইয়ে এরকম দেওয়া আছে 1 সমান সমান 2, তারপরে হচ্ছে তোমার 5 সমান সমান 6, এরকম প্রমাণ করা আছে। তাহলে এটা কিন্তু ফ্যালাসি, অর্থাৎ তোমার ভুল, তাই না? কিন্তু এই অঙ্কগুলো এমনভাবে সাজানো যেখানে তুমি ভুলটা ধরতে পারবা না, বুঝছো? দেখো মানে এমনভাবে আমি কেটে দিছি তোমার মনেই হবে না যে কোথাও ভুল আছে, বুঝছো? কারণ এটা পুরাটা একটা কি, ফ্যালাসি, ভুল। এটা তোলা লাগবে না, এটা টপিকের কিছু না, টপিকের বাইরের টপিক, জাস্ট তোমার হচ্ছে টপিকের ভিতরে ঢোকার জন্য একটা প্রস্তুতি। এটা দেখো আমাদের পদার্থবিজ্ঞান পড়ার জন্য পাঠ প্রস্তুতি দরকার। পাঠ প্রস্তুতি মানে হলো ধরো তুমি একটা টেবিল বানাবা, তাহলে টেবিল বানানোর জন্য তোমার কি লাগবে, প্রথম উপাদান কি, কাঠ, কাঠ, হাতুড়ি, লোহা, এগুলো লাগবে না? নাকি এমনি তুমি বললা যে আমি টেবিল বানাবো, টেবিল হয়ে যাবে? বিভিন্ন ধরনের উপাদানের তোমার প্রয়োজন হবে। তাহলে টেবিল যেহেতু মূল উপাদান কাঠ, ঠিক আছে, কিন্তু কাঠের সাথে সাথেও কি লাগতেছে, হাতুড়ি লাগতেছে, লোহা লাগতেছে, এগুলো ছাড়া বানাইতে পারবা? পারবা না। তার মানে ফিজিক্স পড়ার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বিশেষ করে ক্যালকুলাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের একটু বেসিক জানা থাকা লাগবে। তাছাড়া তুমি মোটামুটি সব অধ্যায়ই প্রবলেমে পড়বা, ফিজিক্সের সব অধ্যায়ই একটু একটু প্রবলেমে পড়বা, বুঝছো? তো ভেক্টর অধ্যায়ে আমরা হালকা কিছু ধারণা পাইছি, কিন্তু এই যে আমরা যখন গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স করছি তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনে হালকা ধারণা দিছি, তাই না? এখন এটা একটু আমাদের ডিপলি জানতে হবে, গতিবিদ্যাতে আমাদের একটু ডিপলি জানতে হবে, বুঝছো? আর মোটামুটি এই বেসিক ক্লাস করলে পরে আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের তোমার এই বেসিকটা আর তোমার ক্লাস করতে হবে না, আর নিতেও হবে না। ইভেন তোমার ম্যাথে যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আছে তুমি সেটা ফিল করতে পারবো ভালোভাবে। অঙ্ক করা তো করাই যায়, তাই না? তোমার বইয়ে অঙ্ক থাকে, তুমি করলা, বাট ফিল করতে পারবা না যে আমার এই ডিফারেন্সিয়েশন কি কাজে লাগে, ইন্টিগ্রেশন কি কাজে লাগে। এটাই যদি না জানো অঙ্ক করে লাভ আছে? লাভ নাই। তোমার সারা জীবন মনে হবে যে এটার কি কাজ। যেমন তোমরা বীজগণিত করে আসছো,
এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান সমান 0, এইটার আমার দুনিয়ায় কি কাজ? এরকম মনে হয় না? এটা অনেক কাজ আছে, অনেক কাজ আছে, বুঝছো? এই যে যেমন ডিফারেন্সিয়েশনের কথা বললাম, ডিফারেন্সিয়েশনের তোমার একটা চ্যাপ্টার আছে যাকে বলা হয় গুরুমান এবং লঘুমান, ভ্যালু অফ মিনিমা অ্যান্ড ম্যাক্সিমা। দেখো, ধরো একটা ফ্যাক্টরি যারা কিনা বোতল উৎপাদন করে, এবং হচ্ছে বাজারজাত করে। এখন তারা কি করলো, এই যে ফ্যাক্টরিতে যে বোতলটা তৈরি হয় এর যে মুখাটা আছে, তো মুখাটা কি করা থাকে, তোমার এই মুখের সাথে লাগানো থাকে না? একটু খেয়াল করো যে তুমি যদি ওই বোতলের মুখাটা একটু প্রসারিত হয়, অর্থাৎ এই যে মুখটা যদি প্রসারিত হয়, তাইলে কি তরল পদার্থ অর্থাৎ পানি বেশি আটবে না, যেটাই রাখা হোক, পানি 7 আপ বা যেটাই রাখা হোক, সেটা কি বেশি আটবে না ওখানে? আর যদি ছোট করা হয় তাহলে পানিটা কি কম আটবে? কথা ক্লিয়ার কিনা? এখন ধরো যারা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোম্পানি, যারা কি করে, কোল্ড ড্রিঙ্কস তৈরি করে, তো তারা কি 1 লিটার 2 লিটার কোল্ড ড্রিঙ্কস তৈরি করে, নাকি এরকম 1000 লিটার 2000 লিটার এরকম কোল্ড ড্রিঙ্কস তৈরি করে, আরো বেশি, তাই না? তাদের কাজ কিন্তু অনেক কোল্ড ড্রিঙ্কস নিয়ে। ক্লিয়ার? এখন জাস্ট একটা বোতলের কথা চিন্তা করো, যে একটা বোতলের মুখ যদি প্রসারিত হয় তাহলে তরল আটবে বেশি, আর যদি সংকুচিত হয় তাহলে কি হবে, তরল আটবে কম। তাহলে তোমার এই ডিজাইনটা যদি একটু হেরফের হয়, যদি একটু প্রসারিত হয়ে যায়, তাহলে তরল বেশি আসবে। একটা বোতলে যদি 2 ml ও যদি তরল বেশি যে থাকে এই তোমার ডিজাইনের ভুলের কারণে, 2 ml একটা বোতলে, তাহলে এরকম ধরো ওখানে 1 কোটি বোতল তৈরি করা হবে, 1 কোটি বোতল, তাহলে 1 কোটি গুণ 2 কত, 2 কোটি ml বেশি চলে গেল। জাস্ট একটা বোতলে 1 ml এর কথা বলছি কিন্তু, কারণ তোমার ওখানে কিন্তু একটা বোতল নিয়ে কাজ হচ্ছে না, ওখানে কোটি কোটি বোতল নিয়ে কাজ হচ্ছে। কথা বুঝছো? এখন যদি ডিজাইনটা মানসম্মত ভাবে করা যায়, ডিজাইনটা যদি খুব প্রপারলি করা যায়, তাহলে তুমি ওই 2 কোটি ml বাঁচাইতে পারবা না? কথা বুঝছো? 2 কোটি ml কিন্তু বাঁচাইতে পারবা। তো এই ডিজাইনের জন্য তারা কি করবে, ডিজাইনারটাকে টাকা দিবে, যে ভালো ডিজাইন করতে পারবে তাকে টাকা দিবে। কারণ ওকে দিয়ে কি হচ্ছে, লাভ হচ্ছে, লাভ হচ্ছে না? কোম্পানির লাভ হচ্ছে, 2 কোটি ml বেঁচে গেল, তাহলে ওটার লাভ হচ্ছে, বুঝছো? তাহলে এই টপিকে আমাদের যে দেখতেছো যে একটা বোতলের মুখার যা সাইজ একটু বড় ছোট, এটার জন্য কত লাভ ক্ষতি হচ্ছে, বুঝছো? এটার জন্য কত লাভ ক্ষতি হচ্ছে, এটা সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্য আমাদের এগুলো জ্ঞানের প্রয়োজন আছে। বীজগণিত, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস, এগুলোর খুবই প্রয়োজন আছে, বুঝছো? ইভেন ধরো তুমি একটা বিল্ডিং বানানো হবে, তো বিল্ডিং এর দেখো অনেকে মানে একটু বিল্ডিং এর যে সিঁড়ি থাকে, কিছু সিঁড়ি আছে দেখবা খুব ভালো স্টেবল সিঁড়ি, মানে উঠতে একটু সুবিধাই হয়, আর কিছু সিঁড়ি আছে দেখবা অধিক উঁচু, মানে তোমার উঠতে একটু প্রবলেম হবে, ডিজাইনের হেরফের, বুঝছো? যে কিনা সূক্ষ্ম ডিজাইনার, ও সবকিছু নির্ণয় করবে, ঢাল নির্ণয় করবে, প্রত্যেকটা সিঁড়ির তোমার উচ্চতা কতটুকু হবে, ঢাল কতটুকু হইলে একজন মানুষ খুব সহজে উঠতে পারবে, এটা নির্ণয় করবে, নির্ণয় করে সিঁড়িটা বানাবে, বুঝছো? তাহলে যে কিনা এটা ভালো জানে, সে স্মুথলি সিঁড়িটা বানাইতে পারবে এবং তাকে পেমেন্টও বেশি দেওয়া হবে। এখন যে কিনা হেরফের করছে, ধরো যতটুকু ঢাল হওয়া উচিত তার থেকে বেশি খাড়া সিঁড়ি বানাইছে, তাহলে কি প্রবলেম হবে, সবার উঠতে গিয়ে অসুবিধা হবে না? উঠবে আর গাল পারবে, এই সিঁড়ি কে বানাইছে। কথা কি বুঝছো? যতদিন সিঁড়ি থাকবে ততদিন গাল খাবে। তার মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের উপাদান জড়িত। এই যে আমাদের ম্যাথের যত উপাদানই আছে, এগুলো হচ্ছে আমাদের জীবনকে সহজ করার জন্য। যে কোনো জায়গাতেই তোমার এটার ব্যবহার আছে, সব জায়গাতেই ব্যবহার আছে, বুঝছো? বিশেষ করে ম্যাথ, এই জন্য কিন্তু বলা হয় ম্যাথকে কিন্তু বিজ্ঞানের ভাষা বলা হয়। বিজ্ঞানের ভাষা, ভাষা মানে কি, তুমি যে কমিউনিকেট করতেছো, কথা বলতেছো অন্যজনের সাথে, তাহলে ম্যাথ যদি না জানা থাকে তাহলে কি ভাষাও থাকবে না, বোবা হয়ে থাকা লাগবে, বুঝছো? এই হলো বিষয়। তোমাদের ঢালের ধারণা তো আছে, ঢালের ধারণা তুমি তো স্ট্রেট লাইনে করছো, তাই না?
তো আমাদের প্রথম আলোচনার বিষয় হবে ঢাল, বাট একটু এক্সপ্লেইন ভার্সনে, বুঝছো? এক্সপ্লেইন ভার্সনে। এটা কিন্তু আমাদের গতিবিদ্যা শুরু হয়ে গেছে, বুঝছো? গতিবিদ্যা শুরু হয়ে গেছে, এই সব কিছুই কিন্তু গতিবিদ্যার জন্য লাগবে, বুঝছো? ভালোভাবে বুঝতে গেলে লাগবে। এখন আসো ঢাল। ঢাল ইংলিশে কি বলা হয়? স্লোপ। ঢাল বা স্লোপ। তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা হলো y সমান সমান 3x। y সমান সমান কত? 3x। এই ফাংশনটা দেওয়া আছে। এখন এখানে তুমি বিভিন্ন x এর মানের জন্য এই ফাংশনে বিভিন্ন x এর মানের জন্য কি পাবা? y এর মান পাবা না? y এর আলাদা আলাদা মান পাবা। বলতে পারবা এই ফাংশনে তুমি যে x ইনপুট দিচ্ছ এটাকে কি বলা হয়? ফাংশনের কি বলা হয়? ডোমেইন। ডোমেইন হলো ইনপুট দেওয়া মান, আর যেটা বের হয়ে আসবে সেটা কি? রেঞ্জ, আউটপুট দেওয়া মান। আউটপুট হলো রেঞ্জ, আর তুমি যেটা ইনপুট দিবা সেটা কি? ডোমেন। এই যে তুমি ধরো x এর মান এখানে 0 বসাবা, 0 বসাবা, y এর মান কত পাবা? 0 পাবা। না, ফলাফল যেটা আছে সেটা হলো রেঞ্জ। ফলাফল যেটা আছে সেটা হলো রেঞ্জ, কোডোমেন আলাদা বিষয়। এখন দেখো, তুমি x এর মান যদি 1 দাও তাহলে y এর মান কত পাবা? 3 পাবা। x এর মান যদি 2 দাও y এর মান কত পাবা? 6 পাবা। x এর মান যদি 3 দাও 4 দিলে 3 4 12। তাহলে এই কয়েকটা বিন্দু নিয়ে আমাদের কাজ হয়ে যাবে। দেখো, তাহলে আমি বলছি ধরো y সমান সমান 3x, এই ফাংশনের ঢাল কত? এই ফাংশনের ঢাল কত? এখন আমরা ঢাল কি সেটা কিন্তু জানি না, ধরে নিলাম ঢাল আমরা কেউ জানি না, যে ঢালটা আসলে কি এটা আমরা জানি না কেউ। বাট তোমাকে বলা হয়েছে y সমান সমান 3x, এটা ঢাল কত? এইখান থেকে আমরা বের করবো আসলে ঢালটা কি। আসো, এটা x অক্ষ, এটা y অক্ষ। x যখন 0, আমি হচ্ছে y সমান সমান 3x এটার একটা গ্রাফ অঙ্কন করব। গ্রাফ অঙ্কন করব। x যখন 0, y তখন কত? 0। তাহলে বুঝতেইছো এটা কোথায় আছে? মূল বিন্দুতে আছে। x এর মান যখন 1, y এর মান তখন কত? 3। তাইলে এটা ধরো 1, এখানে কত কত বসাইছি? 1 2 3 4, এটা। তাহলে x যখন আমি 1 বসাচ্ছি, y এর মান তখন পাচ্ছি হচ্ছে 3। তাহলে এখানে একটু দাও এইভাবে 3 6 9 12, এটা। তাহলে x এর মান যখন তুমি 1 বসাচ্ছ, y এর মান কত পাচ্ছ? 3 পাচ্ছ। অর্থাৎ এই যে এখানে 1 গেলা আর এখানে কত? 3 গেলা। এরপরে x এর মান যখন 2 বসাচ্ছ তখন y এর মান কত পাচ্ছ? 6 পাচ্ছ। তার মানে ধরো এই বিন্দুতে, এই বিন্দুতে তুমি যদি কানেক্ট করে দাও এভাবে কানেক্ট করতে পারো। এখন আসো, x এর মান যখন তুমি 3 বসাবো তখন কত পাচ্ছ? 9 পাচ্ছ। তাহলে এই বরাবর ধরো 9, 9 পাচ্ছ। আচ্ছা, এটা একটু ইয়ে হবে 3 6 9। আচ্ছা, এখন আসো, x এর মান যখন তুমি 4 বসাচ্ছ তখন কত পাচ্ছ? 12 পাচ্ছ। তাহলে এই যে ধরো এখানে আছে 12, এখানে আছে। তুমি এইগুলাকে এখন কি করে দিবা? কানেক্ট করে দিবা। কানেক্ট করে দিলে দেখো তো তুমি কি পাইছো? একটা মূল বিন্দু তুমি সরল রেখা পাইছো না? কানেক্ট করে দিলে একটা, এই যে এটা কি মূল বিন্দু, আর এখানে তুমি কি পাইলা? একটা সরল রেখা পাইলা। মূল বিন্দু আমি সরল রেখা পাইলাম। আচ্ছা, তাহলে y সমান সমান 3x, এটার জন্য আমরা কি পাইলাম? মূল বিন্দু আমি একটা সরল রেখা পাইলাম। ঠিক আছে, এখন আমাকে বলো তো এই বিন্দুগুলো কত কত ছিল? এটা ছিল 3, 1, 3।
আর এটা কত ছিল 2,6, এটা কত ছিল 3,9, এটা 4,12। দেখো ঢাল হলো এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। ঢাল কাকে বলে? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। আমাকে বলো তো এক্স অক্ষে 1 পরিবর্তনের কারণে ওয়াই অক্ষের পরিবর্তন কত হয়েছে? 3 না? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনকে বলা হয় ঢাল। এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষের পরিবর্তন হলো ঢাল। ঢাল। তাহলে এক্স অক্ষে 1 পরিবর্তনের কারণে ওয়াই অক্ষের পরিবর্তন কত হলো? 3। তাহলে ঢাল কত হবে? 3। এখন আসো এক্স অক্ষে 2 পরিবর্তন কারণে ওয়াই অক্ষের পরিবর্তন কত হয়েছে? 6। 6 না? তাহলে এক্স অক্ষে 2 পরিবর্তনের কারণে ওয়াই অক্ষের পরিবর্তন হয়েছে 6। এখন এক্স অক্ষে 1 পরিবর্তনের কারণে ওয়াই অক্ষের পরিবর্তন কত হবে? 3 না? এবার আসো তাহলে ঢাল কত? 3। কারণ আমি বলছি কি এক্স অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এক্স অক্ষের 1 পরিবর্তনের কারণে, সাপেক্ষে বলতে বোঝানো হচ্ছে 1 পরিবর্তনের কারণে। যদি এক্স অক্ষে 1 পরিবর্তন হয় তাহলে ওয়াই অক্ষে কত পরিবর্তন হবে? এখন আসো এটার ক্ষেত্রে 4,12। এক্স অক্ষে এখানে কত পরিবর্তন হয়েছে? 4 না? এক্স অক্ষে 4 পরিবর্তনের কারণে ওয়াই অক্ষের পরিবর্তন কত হয়েছে? 12। এক্স অক্ষে 1 পরিবর্তনের কারণে ওয়াই অক্ষের পরিবর্তন কত হবে? 3 না? সব ক্ষেত্রেই কি 3 আসতেছে কিনা? তার মানে এর ঢাল কত হবে? 3। এখন আমরা এটা একটু অন্যভাবে নির্ণয় করবো। দেখো এই যে যে কোনো তুমি 2টা বিন্দু নিবা, যে কোনো 2টা বিন্দু নিবা, ঢাল যেটা আছে, ঢাল এটাকে আমরা লিখতে পারি কোটি দ্বয়ের পরিবর্তন, কোটি দ্বয়ের পরিবর্তন মাইনাস ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের পরিবর্তন, ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের পরিবর্তন। পরিবর্তন দেখো তো কোটি দ্বয়ের পরিবর্তন, যে কোনো 2টা বিন্দু নিব আমি, যে কোনো 2টা বিন্দু। তো প্রথমে এই 2টা বিন্দু নেই। তাহলে এখানে কোটি কত কত? 3 আর 6 না? দেখো এটা হলো 3 আর এটা কত? 6। তাহলে কোটি দ্বয়ের পরিবর্তন আমরা 6 মাইনাস 3 করব, আর ভুজ দ্বয়ের পরিবর্তন 2 মাইনাস 1 করব। কত আসে? 3। তোমার মনে হতে পারে যে ভাই আপনি এই 2টা বিন্দু নিলেন, অন্য 2টা বিন্দু নিলে যদি আলাদা আসে, তাহলে অন্য 2টা বিন্দু নেই, এটা আর এটা নাও। তাহলে কি আসবে? ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তাহলে 9 মাইনাস 3 মানে কত? 6 ডিভাইডেড বাই 2 কত আসলো? হ্যাঁ 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 ঠিক আছে। এখন আমি ঢালটা কি করতেছি? এক্সপ্লেইন ভার্সনে ব্যাখ্যা করতেছি, কারণ তোমার এই ঢালটা বোঝা লাগবে, ঢাল সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন বোঝার জন্য। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বক্ররেখার ঢাল বের করা হয়। তোমাকে এরকম সরলরেখা দিয়ে দিলে ঢাল বের করা খুবই সহজ, আর যখন তোমাকে একটা বক্ররেখা দিয়ে দিবে তখন ঢাল কিভাবে নির্ণয় করবা, তখন আমাদের কাজে আসবে ডিফারেন্সিয়েশন। এই জন্য ঢালটা আমরা এক্সপ্লেইন ভার্সনে ব্যাখ্যা করতেছি, বুঝছো? আচ্ছা তাইলে দেখো সরলরেখার উপরে যে কোনো 2টা বিন্দুর কোটি দ্বয়ের পরিবর্তন ডিভাইড বাই ভুজ দ্বয়ের পরিবর্তন কি? ঢালের সমান। তাহলে 2টা বুঝলাম আমরা ঢাল কিভাবে বের করে। একটা হলো এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন, এটাকেও ঢাল বলা হয়। আর আরেকটা হলো এই যে কোটি দ্বয়ের পরিবর্তন ডিভাইড বাই ভুজ দ্বয়ের পরিবর্তন, এটাকেও কি বলা হচ্ছে? ঢাল বলা হচ্ছে। একই অ্যান্সার, কিন্তু একই আসবে। আচ্ছা এখন আসো আরেকটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ট্যানজেন্টের মানকে বলা হয় ঢাল। সাথে উৎপন্ন ট্যানজেন্ট এর মান কে ঢাল বলে। ঢালের বিভিন্ন সংজ্ঞা, কিন্তু বিষয়টা কিন্তু সেম। আচ্ছা এখন বলা হচ্ছে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ট্যানজেন্টের মানকে বলা হচ্ছে ঢাল।
তো এক্স অক্ষ কোনটা, এটা না? আর এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো তোমাকে বলা হলো যে যে কোনো একটা সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সেম হয় না আলাদা হয়। এটা ধরো তোমাকে কোশ্চেন করা হয়েছে, যে কোনো একটা সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সেম হবে না আলাদা হবে, এটা বলা হলো। তো তুমি কি করবা, জাস্ট এই 1,3 বিন্দু আছে না, এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকাও। আঁকাইছো? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ট্যানজেন্টের মান, এই রেখাটা হলো এটা আর এক্স অক্ষ হলো এটা, তাহলে উৎপন্ন কোনটা হবে, যেটা ধরো θ1। তারপরে এই বিন্দুতে তুমি ঢাল নির্ণয় করতে বলছো ধরো, তাহলে কি করবা, প্রথমে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকাবা। এই রেখার সাথে এর কোণ আমি ধরে নিলাম θ2। এরপরে এইখানে একটা আঁকাবা, এটা ধরে নিলাম আমি θ3। দেখি আমাকে বলো তো, θ1, θ2, θ3 এটা কি সমান হবে না আলাদা হবে? সমান হবে কিন্তু। তার মানে যে কোনো একটি সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি হবে, সমান হবে। ক্লিয়ার? এটা যে কোনো সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান। লিখে নিতে পারো চাইলে, সরল রেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান। সরল রেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান। তাহলে ঢাল এম কে আমরা কয় ভাবে লিখলাম, ঢাল এম সমান সমান বলা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ট্যানজেন্টের মান। দেখো তো এইখানে এক্স অক্ষের সাথে এ কত কোণ তৈরি করছে, θ1 না? তাহলে তার ট্যানজেন্ট কি হবে, তাহলে tan θ1 না? তাহলে এম এর মান হবে tan θ1। তো যে কোনো সরল রেখার ঢাল নির্ণয়ের সূত্র হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে তার tan। তাহলে ঢাল এম সমান সমান কি হবে, tan θ। আচ্ছা, এই যে tan θ আমরা লিখলাম, এটাকেই আমরা লিখতে পারি না y2 - y1 / x2 - x1? কথা কিন্তু সেম। তাহলে y2 - y1 / x2 - x1, বুঝছো? তাহলে ঢালের সূত্র কিন্তু এটা, ঢাল m সমান সমান tan θ সমান সমান y2 - y1 / x2 - x1। এখন দেখো এই যে y2 - y1 / x2 - x1 এটা করে কত পাইছিলাম, সব জায়গাতে 3 পাইছিলাম। তো তোমার মনে হইতে পারে ভাই tan θ এর মান 3, এটা একটু দেখান, তাই না? tan θ এর মান 3 কিনা দেখো। ধরো আমি এই θ1 নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, θ1 নিয়ে কাজ করব। তাহলে এখানে আমি যদি লিখি tan θ1 সমান সমান, tan θ মানে কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই θ1 এর কারণে লম্ব কোনটা দেখো তো, এটা না? বলতে পারবা এটা দৈর্ঘ্য কত? দেখো এই পুরাটা হলো 6 আর এতটুকু কত, 3 না? তার মানে এটা কত হবে, 3 3 কি না? তাহলে লম্বের মান হলো 3, ভূমি এবার আসো, এতটুকু হলো ভূমি না? পুরাটা হলো 2, এতটুকু 1, তার মানে এতটুকু কত, 1 না? তাহলে tan θ1 সমান সমান 3 ডিভাইডেড বাই 1, তাহলে tan θ1 সমান সমান কত, 3 না? আর এটাকে আমি কি বলছিলাম, ঢাল m। কথা ক্লিয়ার? এই যে দেখো আমরা y2 - y1 / x2 - x1 করে যেটা পাইছি, tan θ1 বের করেও সেটাই পাইছি। ক্লিয়ার? এখন আমি যে তোমাকে বললাম যে প্রত্যেকটা বিন্দুতে ঢাল হবে সমান, এটা তো আমি দেখাইনি, এটা একটু দেখাই। θ1 সমান সমান θ2 কিভাবে পসিবল? এবার একটু আমরা tan θ2 লিখব। tan θ2 কত হবে, লম্ব ডিভাইড বাই ভূমি। এখানে লম্বটা কত, এটা না? দেখো তো এটার মান কত দেখি বলো তো, এই পুরাটা হলো 9 আর এতটুকু কত, 6, 9 -
6, তাহলে আমার কত 3 না, লম্ব হলো 3, ভূমি দেখো ভূমি কোনটা, এটা না, তাহলে এতটুকু হলো 3 আর এতটুকু 2, তার মানে কত 3 - 2 কত 1 না, tan θ2 সমান সমান কত 3। যদি আমি tan θ3 বের করতে বলি সেটাও কত হবে 3 হবে। তাহলে tan θ1 সমান সমান tan θ2 সমান সমান tan θ3, তার মানে কি θ1 সমান সমান θ2 সমান সমান θ3। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে x অক্ষের সাথে সমানই কোণ তৈরি করবে এবং ঢালও কি হবে সমান হবে, বুঝছো? হ্যাঁ, তুলে নিতে পারো, আর যদি এমনিতেই মনে থাকে সমস্যা নাই, যদি ঢাল সম্পর্কে ভালো ধারণা থাকে না তুলে নিলেও হবে। সরলরেখাতে কিন্তু এগুলো করাইছি, সরলরেখাতে কিন্তু এগুলো ছিল, আর ইভেন তোমরা হচ্ছে এখন তো মনে হয় সরলরেখাই মোটামুটি সব জায়গাতে পড়াচ্ছে, সরলরেখাতে এগুলো পাবা, সরলরেখাতে তোমার হচ্ছে ঢালের এক্সপ্লেন ভার্সনই পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া হলো y সমান সমান x কিউব, y সমান সমান x কিউব। এখন এটার আমরা একটু গ্রাফটা আঁকাবো, তাহলে গ্রাফ আঁকানোর আগে আমাদের কি করতে হয়, বিভিন্ন মান বের করতে হয়। তিন চারটা মান নিলেই হবে। ধরো x এর মান তুমি 0 বসাইছো, y এর মান কত পাবা 0 পাবা, এটা x এটা y 0 পাবা। x এর মান 1 বসাইলা, y এর মান কত পাবা, x এর মান 2 বসাইলা, x এর মান 3 বসাইলা, x এর মান তুমি বসাইলা হলো 4 64, এটা পাইছো না? এটা চিত্র কেমন হবে দেখো, তুমি যদি এই বিন্দুগুলা গ্রাফ পেপারে প্লট করো, অর্থাৎ গ্রাফ পেপারে বসাও, তাহলে চিত্রটা আসবে এরকম। চিত্রটা আসবে এরকম, যে এখানে আমি কত কত বসাইছি, x এর মান 0 1 2 3 4, তাহলে ধরো 1 2 3 আর এটা 4, তাহলে 1 এর উপরে এই বিন্দু, এখানে এটা কত 1 এর উপরে 1 2, এটা 2 এর বরাবর কত হবে 8 8, 3 এর জন্য কত পাবা, 3 এর জন্য পাবা হলো তুমি 27, ধরে নিলাম 27, আর 4 এর জন্য কত পাবা, এটা একটু চাপায় দেওয়া লাগবে, ধরো 4 4 এর জন্য তুমি ধরো এইখানে পাইলা কত, সেটা 64 64, এটা পাই। গ্রাফটা হবে এমন। এখন তোমাকে বলা হলো এই বক্ররেখার ঢাল নির্ণয় করো, এই বক্ররেখার ঢাল নির্ণয় করো। তাহলে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো একটা সরলরেখার দেখছিলাম যে প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি হয়, সেম হয়। আমরা এটার একটু ঢাল নির্ণয় করে দেখব। এটার বিন্দু কত বের হয়েছিল 1,1 না, এটা কত 2,8, এটা কত 3,27, আর এটার কত 4,64। আমরা একটু ঢাল নির্ণয় করে দেখবো। দেখো তো ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানতাম, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমরা যে কোনো দুইটা বিন্দু কিন্তু নিচ্ছিলাম। তো প্রথমে এই বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই দুইটা বিন্দু নেই।
এম সমান সমান বলো কি লিখবো? 8 - 1 ডিভাইড বাই 2 - 1 কত আসলো? 7 আসলো। এরপরে এই বিন্দু আর এই বিন্দু নাও, এম সমান সমান 27 মাইনাস 8 ডিভাইডেড বাই 3 - 2 কত আসতেছে? 19 এটা নিলা, তারপরে এটা নাও, তাহলে এম এর মান 64 মাইনাস 27 ডিভাইডেড বাই 4 - 3 কত আসে? 37। ঢাল সেম আসতেছে? ঢাল সেম আসতেছে না। এখন আসো, ঢাল সেম আসতেছে না। তো আমি এই বক্ররেখার, আমরা কিন্তু দেখছিলাম যে সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে কি হয়? ঢাল সমান হয়। তো এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান হবে কিনা এটা আমরা একটু দেখব। তাহলে প্রথমে কি করতে হয়? যে বিন্দুতে ঢাল নির্ণয় করবা সেই বিন্দুর এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা নিতে হয়। এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা নিতে হয়। তাহলে দেখো, আর তুমি এখানে একটা স্পর্শক নিবা, এই বিন্দুতে একটা স্পর্শক নিবা। কেন নিবা? দেখো, এটা কিন্তু স্ট্রেট লাইন না, এটা কিন্তু সরল রেখা না। তাহলে তুমি এ অক্ষের সাথে এর কোণ কি প্রপারলি নির্ণয় করতে পারবা? এইখানে কোণ যত, এইখানে কোণ কিন্তু তার থেকে বড়, এইখানে কোণ আরো বড়, প্রপারলি নির্ণয় করতে পারবা? তাহলে তখন তুমি কি করবা? এই বিন্দুতে একটা স্পর্শক নিয়ে নিবা, স্পর্শক নিয়ে নিবা। তাহলে ঢালটা কত হবে? এই স্পর্শকের সাথে এইটার কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তার ট্যান থিটা হবে ঢাল। তাহলে ধরে নিলাম এটা হবে θ1। এখন এই বিন্দুতে তুমি কি করবা? ঢাল নির্ণয় করবা। তখন কি করবা? এইটার সমান্তরালে একটা এক্স অক্ষ নিয়ে নিবা, এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা নিয়ে নিবা। তখন আবার প্যারা কি হবে? যে এটা হলো বক্ররেখা, তুমি কোণটা কত নিবা? এইখানে যত কোণ আসবে তার থেকে এটা বড় কোণ আসবে, এজন্য কি করতে হয়? আমাদের স্পর্শক নিতে হয়। তো তুমি এখন এই বিন্দুতে একটা স্পর্শক আঁকাও। ধরো এই যে স্পর্শক এইদিকে চলে গেল। তাহলে স্পর্শক যদি তুমি নাও, এইখানে কত আসে দেখো তো? θ2। দেখে কি মনে হচ্ছে θ1 = θ2 হওয়ার কথা? এই θ3 যখন এখানে নিবা, এটার উপরে ধরো এটা হলো এক্স অক্ষ, আর এখানে তুমি একটা স্পর্শক নিবা, স্পর্শকটা তো এইদিকে চলে যাবে একেবারে। দেখো স্পর্শকটা চলে যাবে এই বরাবর, এই বরাবর চলে যাবে। তাহলে এই স্পর্শকের সাথে এই এক্স অক্ষের কোণ, এটা ধরে নিলাম θ3। tan θ1 = tan θ2 = tan θ3 কি পসিবল? কারণ ঢাল কি আলাদা আলাদা না? প্রত্যেকটা বিন্দুর জন্য ঢাল আলাদা আলাদা। এইখানেও কি প্রত্যেকটা বিন্দুর জন্য ঢাল আলাদা আলাদা পাইছিলা কিনা? স্ট্রেট লাইনের জন্য প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, বাট বক্ররেখার জন্য প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি হয়? আলাদা আলাদা হয়। দেখো, তোমার মনে হইতে পারে যে আমরা 1,1 এবং 2,8 এই দুই বিন্দু মিলে যে ঢালটা নির্ণয় করছি, এটা আসলে কোন বিন্দুতে ঢাল? কিন্তু বিন্দুই তো নিছি আমি দুইটা, তাহলে এটা আমি কোন বিন্দুতে ঢাল নির্ণয় করলাম? ঢাল তো আলাদা আলাদা হয়, প্রত্যেকটা বিন্দুর জন্য কি হয়? ঢাল আলাদা আলাদা হয়। তাহলে এটা আবার আমি কোন বিন্দুর জন্য ঢাল নির্ণয় করলাম? কোশ্চেন না? এটা আসলে তুমি বক্ররেখার ঢাল নির্ণয় করনি, তুমি এটা বক্ররেখার ঢাল নির্ণয় করনি। তুমি কি করছো দেখো তো, 1,1 আর 2,8 এইটা দিয়ে যে সরল রেখা চলে গেছে, দেখো তো এই দুইটা বিন্দুকে স্পর্শ করে একটা সরল রেখা চলে যেতে পারে না? ছেদ করে সরল রেখা চলে যেতে পারে। তুমি ওই সরল রেখার ঢাল বের করছো। আবার এই যে ধরো 2,8 এবং 3,7 এটার জন্য ঢাল কত পাইছো তুমি? 19 পাইছো না? এটা কিন্তু তুমি বক্ররেখার ঢাল বের করোনি, তুমি কি করছো? 2,8 এবং 3,27 এটাকে কানেক্ট করলে, এই যে ধরো এটাকে কানেক্ট করলাম, এই যে কানেক্ট করলাম, কানেক্ট করলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেইটার ঢাল নির্ণয় করছো তুমি। কথা বুঝছো? আবার এই যে ধরো এইটা এবং এটা, এই দুইটা মিলে যে আমরা ঢালটা নির্ণয় করছি, এটা কিন্তু কোনো বক্ররেখার ঢাল না। এটা কিসের ঢাল তাহলে? এই দুইটা বিন্দুকে কানেক্ট করে যে সরলরেখাটা পাইছিলা সেটার ঢাল। বুঝছো? কথা হলো, মূল কথা হলো বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে কি হবে? ঢাল আলাদা আলাদা হবে। এখন প্রত্যেকটা বিন্দুতে ঢাল আলাদা আলাদা হবে, ঠিক আছে, তো আমরা এই ঢালটা নির্ণয় করব কিভাবে? এইগুলা কিন্তু ঢাল নির্ণয় হয়নি, এটা কিন্তু সরল রেখার ঢাল নির্ণয় হয়েছে, বক্ররেখার না। বুঝছো?
এটা হলো সরলরেখার ঢাল নির্ণয় হয়েছে, বুঝাইলে আমি তো যে দুইটা বিন্দুকে কানেক্ট করে যে সরলরেখা পাওয়া যায় সেইটার ঢাল। বক্ররেখার ঢাল কিন্তু আমরা নির্ণয় করতে পারিনি। এখানে চলে আসবে আমাদের লিমিট অ্যান্ড ডিফারেন্সিয়েশন। জাস্ট একটা বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য আমাদের চলে আসবে কি লিমিট এবং ডিফারেন্সিয়েশন। লিমিট হলো একটা টার্ম, লিমিট সীমা, লিমিটের বাংলা হলো সীমা, বুঝছো? লিমিট অ্যান্ড ডিফারেন্সিয়েশন চলে আসবে। তো এতটুকু ক্লিয়ার কিনা যে বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল আলাদা আলাদা, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার থাকলেই হচ্ছে। এতটুকু তোমার এখানে যত কিছু করাইছি এতটুকু মনে রাখার কোনো দরকার নাই। তুমি জাস্ট মনে রাখো সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সেম, বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি হবে আলাদা আলাদা, অর্থাৎ অসমান। ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা এই চিত্রটা কি হয়ে গেছিল, গোজামেলে হয়ে গেছিল, কারণ অনেকগুলো রেখা এখানে চলে আসছে, বোঝানোর জন্য অনেকগুলো রেখা দিয়ে দিছিলাম। এখন আমরা ওই চিত্রটা একটু আবার আঁকাবো। আর এই বিষয়গুলোকে একটু মজার সাথে নিতে হবে, বুঝছো? যদি মনে করো যে না দরকার নাই বার্ডেন, তাহলে বিপদে পড়বা। যত পুরো ইন্টারমিডিয়েট শেষ হয়ে যাবে লিমিট এবং ডিফারেন্সিয়েশনের ইনার মিনিংটা বুঝতে পারবা না, বুঝছো? ইনার মিনিংটা বুঝতে পারবা না, যে ডিফারেন্সিয়েশনের কাজ কি বুঝতে পারবা না, বুঝছো? যেন প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখতে হবে যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, এর উত্তরণ কিভাবে করবো, অ্যান্সার কিভাবে পাবো। এটা দেখো আমরা কিন্তু বক্ররেখার ঢাল নির্ণয় করতে পারতেছিলাম না, কারণ প্রত্যেকটা বিন্দুতেই তোমার থিটা এর মান আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, স্পর্শকের কারণে থিটা এর মান কি হয়ে যাচ্ছিল আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। তাহলে আমরা এখন কিভাবে বের করবো? প্রত্যেকটা বিন্দুতেই আবার ঢাল আলাদা আলাদা, এটা সমস্যা না? তাহলে আমি বক্ররেখার ঢাল এখন কিভাবে নির্ণয় করবো, কোশ্চেন আসতেই পারে, তাই না? এখন আসো, আমরা কয়েকটা বিন্দু পাইছিলাম, কত কত? প্রথমটা 1 1, পরেরটা 2,8 2,8, তারপরেরটা 3,27, তারপরে হলো 4,64, কয়েকটা বিন্দু পাইছিলাম। তো তোমাকে বলা হলো যে তুমি 2,8 বিন্দুতে এই বক্ররেখার ঢালটা নির্ণয় করে দাও। যেহেতু বোঝাই যাচ্ছে কোনো বিন্দুতে কি সবগুলো বিন্দুতে কি হবে আলাদা আলাদা হবে, তার মানে যে কোনো একটা স্পেসিফিক বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করতে পারবো। এমন কিন্তু সম্ভব না যে একটা নির্ণয় করলাম পুরো সবগুলোই সমান, এটা সরলরেখার ক্ষেত্রে হয়, বক্ররেখার ক্ষেত্রে কিন্তু তুমি ঝামেলায় পড়বা, তাই কিনা? ধরো তোমাকে বললো 2,8 বিন্দুতে এই বক্ররেখাটা ঢাল নির্ণয় করে দাও। 2,8 বিন্দুতে ঢাল ঢাল এম সমান সমান, আচ্ছা ঢাল আমরা কি জানি? কোটিদ্বয়ের পরিবর্তন ডিভাইড বাই ভুজদ্বয়ের পরিবর্তন, তাই না? তো এখানে জাস্ট বলা আছে 2,8 বিন্দু। তো তুমি যদি 2,8 বিন্দু তুমি যদি ধরো 8 - 8 করো ডিভাইডেড বাই 2 - 2 করো, অর্থাৎ ঢাল কিভাবে নির্ণয় করতে হয়? দুইটা বিন্দু লাগে না? দুইটা বিন্দু লাগে। এখন তুমি চিন্তা করলা কি যে 2,8 বিন্দু দেওয়া আছে, তো এর সামঞ্জস্যপূর্ণ আরেকটা বিন্দু হলো 2,8, অর্থাৎ এর সাথের বিন্দু, এর পয়েন্ট, এই পুরা ফিক্সড পয়েন্ট 2,8। তাহলে অ্যান্সার কত আসে দেখো তো? 0/0, নট 0। এটাকে বলা হয় অনির্ণেয়। দেখো 8 - 8, 2,8 এটা একটা বিন্দু, আমি ধরছি যে এর উপরেই আরেকটা বিন্দু আছে 2,8, তাহলে কি দুইটা বিন্দু পাওয়া গেল না? দুইটা বিন্দু পাইলে কিন্তু আমরা কি করতে পারি? ঢাল নির্ণয় করতে পারি। তাইলে তখন ঢাল নির্ণয় সূত্র কি? y2 - y1, অর্থাৎ 8 - 8 ডিভাইড বাই তোমার 2 - 2, তাহলে কত আসতেছে? উপরে 0 নিচেও 0। এটাকে বলা হয় অনির্ণেয়। এর নাম কি? অনির্ণেয়। কিছুদিন পরে তোমাদের সব জায়গাতেই কোশ্চেন করা শুরু করবে, কলেজে যাবা দেখবা যে বলবে যে অনির্ণেয় এবং অসংজ্ঞায়িতের ভিতরে পার্থক্য কি? অনির্ণেয় এবং অসংজ্ঞায়িত ইনফিনিটি, এই দুইটার ভিতর পার্থক্য কি? দুইটা আলাদা বিষয়। দেখো অনির্ণেয় হলো 0/0, আর অসংজ্ঞায়িত হলো 1/0, 2/0, সামথিং বাই 0। সামথিং বাই 0 এটা হলো অসংজ্ঞায়িত ইনফিনিটি,
আর 0/0 এটা কিছু হলো, 0/0 এটা হলো অনির্ণেয়। বুঝছো? আজকে পড়াইলো এটা রিপিট হয়ে গেল এখন। বুঝছো? সব জায়গাতেই পড়াবে, দেখবা যে তোমার ক্লাসগুলো যখন আস্তে আস্তে শুরু হবে দেখবা যে সব জায়গাতেই পড়াবে। ইভেন ধরবে যে কেউ পারো কিনা, অনির্ণয় এবং অসংজ্ঞায়িতের ভিতরে পার্থক্য। বুঝছো? এটা ধরবে, দেখবা ক্লাসে ধরবে। প্র্যাকটিক্যালও তোমার হচ্ছে যখন ভাইবা হয় ওখানে ধরবে। বুঝছো? থিওরিটিক্যাল মিনিং এগুলো বিষয়। দেখো তাহলে এইটা কিন্তু অনির্ণয়, আমরা নির্ণয় করতে পারতেছি না, তাইলে এটা একটা প্রবলেম না? যে কোনো একটা বিন্দুতে, বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে আমি ঢালই নির্ণয় করতে পারতেছি না। কেন নির্ণয় করতে পারতেছি না? দেখো আমি বলছিলাম যে 2,8 বিন্দুতে ঢাল নির্ণয় করো। আমরা দুইটা বিন্দু এখানে কল্পনা করে নিছি, 2,8 এর উপরেই আরেকটা বিন্দু 2,8। তো তুমি যদি এত কাছাকাছি বিন্দু না নিয়ে, যদি ধরো কাছাকাছি বাট এইখানে একটা বিন্দু নিলা, খুবই কাছাকাছি 2,8 এর খুবই কাছাকাছি একটা বিন্দু কল্পনা করে নিলা, ধরো সেই বিন্দুটা হলো 2.001 আর আরেকটা হলো 8.001। এই বিন্দুটা কি করে নিলা? কল্পনা করে নিলে। দেখো তো 2,8 এর খুবই কাছাকাছি বিন্দু না এটা? 2.001 এবং 8.001 এটা কি 2,8 এর খুবই কাছাকাছি বিন্দু। তাহলে এখন আমরা ঢাল নির্ণয় করতে পারবো কিনা? এখন কিন্তু অ্যান্সার আসবে। দেখো তাহলে m এর মান কত? y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে y2 এটা হলো 8.001 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.001 মাইনাস 2। দেখো তো কত আসে? কত আসতেছে? 1 আসতেছে। 1 আসতেছে। আচ্ছা এখন তুমি একটা কাজ করবা, m সমান সমান ধরো এটা কাছাকাছি বিন্দু নিলা না, তুমি যদি আরো কাছাকাছি বিন্দু নাও তাও দেখবা যে তোমার অ্যান্সার অনেক কাছাকাছি আসতেছে, ঢালের মানটা অনেক কাছাকাছি আসতেছে। অর্থাৎ আমরা যে কোনো একটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে অক্ষম ছিলাম কারণ অনির্ণয় বেরোচ্ছিল। এখন যখন এর কাছাকাছি একটা বিন্দু নিছি তখন কিন্তু মানটা দিচ্ছে আমাকে 1 দিচ্ছে। তুমি আরো কাছাকাছি বিন্দু নিবা, দেখবা আরো 1 এর আরো কাছাকাছি আসবে। অর্থাৎ মূল কথা হলো এইখানে তুমি যদি এর যত কাছাকাছি বিন্দু নিবা অ্যান্সারটাও 1 এর কাছাকাছি হইতে থাকবে। 2,8 বিন্দুতে ঢালটা 1 এর কাছাকাছি হইতে থাকবে। তার মানে আমরা এখানে উপকারটা কি পাইলাম? দেখো তো, যেটা আমরা নির্ণয় করতে পারতেছিলাম না অনির্ণেয়, এই অনির্ণয়ের ভিতরে একটা কথা আছে যে যেটা নির্ণয় করা সম্ভব না বাট এটাকে কাজে লাগাই আমরা অন্য কিছু নির্ণয় করতে পারবো। অনির্ণয় কখন হয়েছিল? যখন 2,8 এর উপরে আমি আরেকটা বিন্দু ধরে নিয়েছিলাম, 2,8 ধরে নিয়েছিলাম। তো তুমি 2,8 এর উপরে একটা 2,8 বিন্দু না ধরে 2,8 এর কাছাকাছি একটা বিন্দু ধরে নিবা, তখন তুমি ঢাল নির্ণয় করতে পারবা কিনা? পারবা। তুমি আরো যত কাছাকাছি নিবা আরো সূক্ষ্মভাবে ঢাল নির্ণয় করতে পারবে। দেখবা সবগুলো অ্যান্সারই তোমার 1 এর কাছাকাছি আসতেছে, সবগুলো অ্যান্সারই 1 এর কাছাকাছি আসতেছে। এইখান থেকে চলে আসে লিমিটের ধারণা, এখান থেকে চলে আসে লিমিটের ধারণা। দেখো তুমি এটা নির্ণয় করতে অক্ষম ছিলা বাট যখনই এই বিন্দুর কাছাকাছি একটা বিন্দু নিচ্ছ তখনই কি হচ্ছে? তোমার ভ্যালুটা বের হওয়া শুরু হলো, ভ্যালুটা বের দিচ্ছে। আবার তুমি এর আরো কাছাকাছি দিবা, দেখবা যে 1 এর আরো কাছাকাছি আসতেছে। ধরো এখানে যদি অ্যান্সার 1.001 আসতো, তারপরে তুমি অ্যান্সার পাইতা 1.0001, তারপর 1.001, কোয়াড্রা 01, এইভাবে 1 এর কাছাকাছি চলে আসতো সবগুলো অ্যান্সার। অর্থাৎ অ্যান্সারটা হইতে চাচ্ছে 1। তুমি যদি কোনোভাবে এইখানে 8 আর এখানে 2 বসাইতে পারতা তাইলে আসতো 1, কিন্তু এখানে তো 0 চলে আসতেছে। কথা বুঝছো? বসানো তো যাচ্ছে না, এই হলো বিষয়। তাহলে আমরা একটু লিমিটের ধারণায় যাব। লিমিটের ধারণা যখন বুঝবা তখন এটাও ক্লিয়ার হয়ে যাবে। লিমিটের ধারণা, লিমিটের ধারণা। দেখো লিমিট এর ধারণা, এখানে লিমিটটাকে লেখা হয় LIM এইভাবে অথবা LT,
টি, এল টি দিয়ে বোঝানো হয় লিমিট। আর এল আই এম মানে কি, এটাও মানে হলো লিমিট। লিমিট মানে হলো সীমা, এর বাংলা হলো সীমা। এখন আসো, তোমাকে ধরো এরকম একটা দেওয়া হলো লিমিট এক্স টেন্স টু টু। এটা বলতে কি বোঝানো হয়? টেন্স টু। টেন্স টু মানে কি জানো? কাছাকাছি। টেন্স টু মানে কি? কাছাকাছি। লিমিট এক্স টেন্স টু টু, তার মানে কি বোঝাচ্ছে এটা? এক্স হলো 2 এর কাছাকাছি। কথা ক্লিয়ার? এক্স হলো 2 এর কাছাকাছি। আচ্ছা, ধরো তোমাকে দেওয়া হলো এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটা দেওয়া হলো। লিমিট এক্স টেন্স টু 2, অর্থাৎ এক্স এর মান হলো 2 এর কাছাকাছি। তুমি এখানে 2 বসায় দাও তো, উপরে 2 বসায় দাও, নিচে 2 বসায় দাও। উপরে কত আসে? উপরে 0, নিচেও 0, অনির্ণয় চলে আসতেছে না? তার মানে এক্স এর মান তুমি 2 বসাইতে পারবা না। এটাই বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 2, অর্থাৎ তুমি 2 এর কাছাকাছি মান বসাইতে পারবা, 2 বসাইতে পারবা না। এখন তুমি যদি 2 বসাইতে পারতা তাহলে কি হতো? আমরা একটু 2 এর কাছাকাছি মান প্রথমে বসাই দেখব। তোমাকে কোশ্চেন এটা দেওয়া আছে, তোমাকে কোশ্চেন এটা দেওয়া আছে যে এটা সমান সমান হোয়াট, এটার অ্যান্সার কত হবে, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা তো তোলা লাগবে না। হ্যাঁ, 2 এর যে কোনো কাছাকাছি মান তুমি ধরে নিতে পারবে। এখন দেখো 2 এর কাছাকাছি মান 2 ভাবে হতে পারে, 2 এর উপরে কাছাকাছি মান আর 2 এর নিচে কাছাকাছি মান, তাই না? এখন আসো, 2 এর উপরে কাছাকাছি মানকে লেখা হয় এইভাবে, লিমিট এক্স টেন্স টু 2 এর উপরে, তার মানে আমি 2 প্লাস লিখতে পারি না? এক্স টেন্স টু 2 মানে হলো 2 এর কাছাকাছি। এখন আমি বলতেছি যে আমি মানটা বসাবো 2 এর উপরে, তাহলে এক্স টেন্স টু তখন কি হয়ে যাবে? 2 প্লাস না? বুঝছো কিনা? এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, আর এইচ এল, রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ ডান আবর্তী লিমিট। দেখো তো, লিমিটটা ছিল তোমার কত? 2, তুমি কি করতেছো? 2 এর থেকে বেশি বসাচ্ছ, তার মানে ডান দিকে যাচ্ছ না, ডান দিকে যাচ্ছ। এই জন্য এটাকে বলা হয় লিমিট এক্স টেন্স টু 2 প্লাস। আচ্ছা, 2 প্লাস, তো 2 প্লাস বলতে কত হতে পারে? 2 এর মান যে কোনো একটা বলো। এক্স টেন্স টু 2 প্লাস, তুমি লিমিট এক্স টেন্স টু 2 প্লাস বসাবা, তাইলে তোমার অ্যান্সার কত কত আসবে এটা আমরা একটু দেখবো। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, তুমি বসাইলা ধরো সাপোজ 2.01, এটা বসাইলা, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই 2.01 মাইনাস 2, কত আসে দেখো তো? এটা করলে কত আসে? তুমি প্রথমে বসাইছো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, অর্থাৎ 2 এর থেকে একটু বেশি। কত আসে দেখো? 4.01। আচ্ছা, 4.01। এখন তাহলে তুমি প্রথমে কত বসাইলা? এক্স সমান সমান 2.01 বসাইলা, এর জন্য তুমি অ্যান্সার কত পাইছো? 4.01। আচ্ছা, এখন আমি বসাইলাম 2.001, 2.001, 2.001, এটা কি 2 এর অধিক কাছে না? 2.01 2 এর যতটুকু কাছে, 2.001 কিন্তু অধিক কাছে। তাইলে অ্যান্সারটা কত আসে? অ্যান্সারে একবারে ডিরেক্ট অ্যান্সার বের করো, 4.001। এক্স এর মান যদি আমি 2.0001 বসাই তাইলে কত আসবে? 4.001। এটা আমি কি করছিলাম দেখো তো, এক্স এর মান 2 এর থেকে একটু বেশি বসাইছিলাম, এখন আমি এক্স এর মান একটু 2 এর থেকে কম বসাবো, তাইলে এটাকে কি লেখা যায়, কি হিসেবে লেখা যায়? LHL, লেফট হ্যান্ড লিমিট, বা লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 2 মাইনাস, তাহলে আসতেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2, 2 মাইনাস কত বসানো যেতে পারে? 1.99, 1.99 বসাও, 1.99 মাইনাস 2 কত আসে? 3.99। তাহলে 1.99 তুমি যখন বসাচ্ছ 1.99, তখন তুমি পাচ্ছ কত? 3.99।
তুমি যখন দেখো 1.999 বসাবা, এটা তুমি চোখ বন্ধ করে 3.999 পাবা। তুমি যখন দেখি বলো তো 1.992 এর থেকে বেশি কাছে নাকি 1.999 এর থেকে বেশি কাছে? এটা বেশি কাছে না? আচ্ছা, এখন তার থেকে আরো বেশি কাছে যাও, 9999, তার জন্য তুমি অ্যান্সার কত পাবা? 3.9999। এখন আসো, এক্স এর মান এটা 2 এর কাছে, ঠিক আছে মানছি। এটা কি এক্স এর মান 2 এর থেকে বেশি কাছে না? এটা আরো এক্স এর মান যত কাছাকাছি, 2 এর যত কাছাকাছি যাচ্ছে অ্যান্সারটা তত কাছাকাছি কত হচ্ছে। দেখো তো, এটা দেখো, এটা কি 4 এর কাছাকাছি? ঠিক আছে 4 এর কাছাকাছি, বাট এটা কি 4 এর বেশি কাছাকাছি না? এক্স এর মান 2 এর যত কাছাকাছি যাচ্ছে অ্যান্সারটা 4 এর তত কাছাকাছি যাচ্ছে। এইখানে একটু দেখবো 1.99, ঠিক আছে এটা 2 এর কাছাকাছি, তো এটার জন্য তুমি অ্যান্সার কত পাইছো? 3.99। এটা কি এর থেকে বেশি কাছাকাছি না 1.999? তো তুমি 2 এর কাছাকাছি গেলা, দেখো তো অ্যান্সারটা কত? 4 এর তত বেশি কাছাকাছি যাচ্ছে না? এক্স এর মান তুমি 2 এর যত কাছাকাছি নিয়ে যাচ্ছ, ওয়াই এর মান তত, মানে অ্যান্সারটা তত 4 এর কাছাকাছি যাচ্ছে। তো তুমি সামহাও যদি 2 বসাইতে পারতা, তাহলে অ্যান্সার কত চলে আসতো? 4 চলে আসতো। বুঝছো এবার? এক্স এর মান যতই 2 এর কাছাকাছি নিয়ে যাচ্ছি অ্যান্সারটা চলে আসছে 4 এর কাছাকাছি। সামহাও যদি আমি 2 বসাইতে পারতাম তাহলে 4 চলে আসতো, কিন্তু আমি এখানে কি 2 বসাইতে পারতেছি? 2 বসাইলে কি হচ্ছে? 0 চলে আসতেছে। এই যে কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম না, একটা বিন্দুতে 0/0 চলে আসতেছিল, এই জন্য আমরা কি করছিলাম? কাছে একটা বিন্দু নিছিলাম, নিয়ে ঢালটা নির্ণয় করছিলাম। বুঝছো তো কথা? তাইলে এটা এখন আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, লিমিট এক্স টেন্ডস টু 2, তোমাকে এটা অঙ্ক হিসেবে দিতে পারে, অঙ্ক হিসেবে দেয়ও, ম্যাথে এটা অঙ্ক হিসেবেই দেয়। এক্স স্কোয়ার মাইনাস 4, এটার একটু মিডল টার্ম করো তো, কি হবে? মানে মিডল টার্ম বলতে এটার সূত্র কি? এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে কিন্তু এটা। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, নিচে কি আছে? এক্স মাইনাস 2। লিমিট এক্স টেন্ডস টু 2, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 গেল, এখানে এক্স প্লাস 2। এখন তুমি 2 বসাইতে পারবা কিনা? আগে 2 বসাইতে পারতেছিল না, কারণ 0/0 হয়ে যাচ্ছিল, ওইভাবে তো 2 বসানো যাবে না, কারণ 0/0 হয়ে যাচ্ছিল। এখন তুমি 2 বসাইতে পারবা কিনা? পারবা না? 2 বসাও, কত আসবে? 2 প্লাস 2 কত? 4। মিলছে? এক্স এর মান 2 এর কাছাকাছি নিয়ে যাচ্ছিলাম, অ্যান্সার আসতেছিল 4 এর কাছাকাছি। আমি বলছিলাম যে যদি তুমি এক্স এর মান সামহাও 2 বসাইতে পারো তাহলে অ্যান্সার চলে আসবে কত? 4। তো এইখানে তো বসানো যাচ্ছিল না, কারণ উপরেও 0 হয়ে যাচ্ছিল, নিচেও 0 হয়ে যাচ্ছিল। তো এটাকে আমরা কি করছি? তখন সূত্রে ভাঙায় নিছি, ভাঙায় নেওয়ার পরে এটা চলে আসছে এক্স প্লাস 2। এখন কি বসানো যাবে কিনা? এক্স এর মান 2 বসানো যাইতো, এক্স এর মান 2 বসায় দেখো, অ্যান্সার চলে আসছে কত? 4। আমি বলছিলাম না যে যদি তুমি সামহাও এক্স এর মান 2 বসাইতে পারতা তাহলে অ্যান্সার কত আসতো? 4 আসতো। আসছে না অ্যান্সার 4? এইখান থেকে আসছে তোমার লিমিটের সম্পূর্ণ ধারণা। বুঝছো? লিমিটের সম্পূর্ণ ধারণা আসছে মূলত অনির্ণেয় থেকে, যেখানে আমরা ধরো ঢাল নির্ণয় করার সময় একটা বিপদে পড়তাম, 0/0 হয়ে যাচ্ছিল, 0/0 হয়ে যাচ্ছিল। এখন আমরা ঢাল নির্ণয় করবো কিভাবে? অসুবিধা না, তুমি যত কাছাকাছি বিন্দু নিবা তত অ্যাপ্রোপ্রিয়েট ঢালের মানটা পাবা। বুঝছো কিনা? এইখান থেকে দেখো, এইখানে এক্স এর মান 2 এর যত দূরে ছিল অ্যান্সারও 4 এর তত দূরে ছিল। এক্স এর মান 2 এর যত কাছাকাছি নিচ্ছিলা অ্যান্সারটা কি তত 4 এর কাছাকাছি আসতেছিল। তুমি যখন এক্স এর মান 2 বসাইতে পারতেছো তখন অ্যান্সারটা কত চলে আসছে? একবারে অ্যাপ্রোপ্রিয়েট 4। তো আমরা ঢাল নির্ণয় করার সময় কোন প্রবলেমে পড়ছিলাম? উপরেও 0 হয়ে যাচ্ছিল, নিচেও 0 হয়ে যাচ্ছিল। তো এটা তো একটা সমস্যা। তখন আমরা কি করছিলাম? ওই বিন্দুর কাছাকাছি একটা বিন্দু নিছিলাম। তো তুমি যত কাছাকাছি নিতে পারবা তত অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাবা, ঢালের তত অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাবা। বুঝছো কিনা এটা? ক্লিয়ার? এখান থেকে আসছে লিমিটের ধারণা, এখান থেকে আসছে লিমিটের ধারণা। এটা চাইলে তোমরা তুলে নিতে পারো, এটা কিন্তু তোমাদের ম্যাথেও লাগবে, চাইলে তুলে নিতে পারো।
এটা হলো লিমিট, দেখো এক্স টেন্স টু, টেন্স টু মানে হলো অতি কাছাকাছি, খুব কাছাকাছি, এক্স টেন্স টু, চাইলে তুলে নিতে পারো, এটা ইভেন তোমাদের ম্যাথেও লাগবে। আর ম্যাথে তোমাদের তোমরা ধরো এরকম করে কিন্তু ম্যাথে বুঝাবে না কিভাবে আসলো কিভাবে না আসলো, এটা তোমাদের আমি বলেই দিতে পারি যে এইভাবে কিন্তু কেউ বুঝাবে না। দেখবা যে কি করবে, লিমিট ধরবে, ফার্স্ট ম্যাথ শুরু করো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে ম্যাথ করা শুরু করে দিবে, সূত্রগুলো মুখস্থ করতে বলবে, ম্যাথ করা শুরু করে দিবে, কিন্তু প্রপার মিনিংটা বুঝতে পারবে না তখন যে কেন আমরা করতেছি এই লিমিট, তাহলে লিমিট কেন করতেছি, ঢাল নির্ণয় করার জন্য। হ্যাঁ, রাইট হ্যান্ড লিমিট মানে লিমিটটা কি 2-এর থেকে বড়, আর লেফট হ্যান্ড লিমিট মানে কি বাম দিকে, তার মানে 2-এর থেকে ছোট। হ্যাঁ, এখানে বুঝতে পারতেছি না কোনটা ছোট কোনটা বড়। কোনটা ছোট? 2.001 আর 2.000। এটা তো বোঝাই যাচ্ছে, 2 এর পরে যখন বেশি জিরো থাকবে এগুলোই তো কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ হয়েছে নাকি? ও, না বাইরে কি শুনতে আসছিল ফিজিক্সের তাই। কত বাজে দেখো তো, কত বাজে, ঘড়িটা ঠিক করা লাগবে তো।